31তম সুলতান সুলতান মাজিদ তিনি নির্মাণ করা ছিল 1843 সাল থেকে 1856 সাল পর্যন্ত, প্রায় 13 বছর। আর এটাতে খরচ হয়েছিল প্রায় 35 টন, আবারও বলছি 35 টন স্বর্ণ মুদ্রা ব্যয় করে তিনি যে ভবন বা প্যালেসটি নির্মাণ করেছেন সেটা হচ্ছে দোলমাবাজ প্যালেস। এখানের টিকিট খরচ এবং এখানকার নির্মাণ যাবতীয় যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আমরা আপনাদের সাথে আলাপ করব। হ্যালো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। টার্কির আধুনিক সুলতানদের সর্বাধুনিক যে ভবন ছিল দোলমাবাজ বা যে আধুনিক, অর্থাৎ টার্কি সুলতানরা যে শত শত বছর শাসন করেছে তাদের রাজধানী বা কার্যালয় ছিল হচ্ছে এশিয়ান ওই পারে। কিন্তু নতুন সুলতান 31তম সুলতান যে সে 31তম সুলতান সুলতান মাজিদ তিনি চিন্তা করেছেন যে তিনি একটা অত্যাধুনিক প্যালেস নির্মাণ করবেন। তিনি সেই পুরানো যে ভবনগুলো ছিল সুলতানদের বসবাসের জন্য তপকাপিয়া প্যালেস, সেটাকে তিনি পরিবর্তন করবেন এবং তার প্রশাসনিক কার্যক্রম তিনি নতুন প্যালেসে এবং ইউরোপের পাশে চালাবেন। ঠিক সেজন্যই কিন্তু তিনি নতুন একটি প্যালেস নির্মাণ করেন, সেটার নাম হচ্ছে দোলমাবাজ প্যালেস, যেটিতে পরবর্তী প্রায় 13-14 জন সুলতান বসবাস করেছিলেন। যেটি নির্মাণ করা হয়েছিল 1843 সাল থেকে 1856 সাল পর্যন্ত, প্রায় 13 বছর। আর এটাতে খরচ হয়েছিল প্রায় 35 টন, আবারও বলছি 35 টন স্বর্ণ মুদ্রা ব্যয় করে তিনি যে ভবন বা প্যালেসটি নির্মাণ করেছেন সেটা হচ্ছে আমার পিছনের এই প্যালেসটি। এখানে যারা ঢুকতে আসবেন তারা 3 থেকে 4 ঘন্টা সময় এবং বিশেষ করে সকালবেলায় আসবেন, তাহলে কিন্তু আপনারা ঢুকতে পাবেন। এখানের টিকিট খরচ এবং এখানকার নির্মাণ যাবতীয় যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আমরা আপনাদের সাথে আলাপ করবো। চলুন একটু কথা না বাড়িয়ে যাই সামনের দিকে। আধুনিক সুলতানদের প্যালেস যারা দেখতে আসবেন তারা কিন্তু এখানে সময় নিয়ে আসবেন। 3 থেকে 4 ঘন্টা সময় যদি হাতে নিয়ে না আসেন তাহলে কিন্তু আপনি এই প্যালেসের সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন না। কারণ বিশাল আকারের প্যালেস, এখানে লাইন আছে, বিশাল আকারের লাইন আছে, অর্থাৎ দুপুর হয়ে গেছে সেজন্য কিন্তু এখানে লাইন ধরে মানুষ দাঁড়িয়েছে। অর্থাৎ এখানে এন্ট্রেন্স টিকিট কাউন্টার আরও সামনে, এটা থেকে আপনার লাইন দিয়ে ঢুকবেন। এখান থেকে আপনার সিকিউরিটি চেকটা হবে। প্যালেসের মূলত কোন পাশে কি আছে তার সংক্ষিপ্ত একটা চিত্র আপনারা এই ম্যাপটা একটু সুযোগে দেখে নেবেন, তারপরে টিকিট কাটতে যাবেন। আমরা মূলত প্যালেসের মধ্যে ঢুকে গেছি। এটার টিকিটটা দেওয়া হয় মূলত প্যালেসের যে মূল গেট সেই গেট থেকেই। এখানে আমরা টিকিটের মূল্যটা একটু জেনে নেই। 240 লিরা টার্কি নাগরিকদের জন্য, আর বাচ্চাদের জন্য 120 লিরা, বয়স্কদের জন্য 120 লিরা, আর বিদেশি যারা আছে অর্থাৎ ফরেন কান্ট্রির যারা আছে তাদের জন্য হচ্ছে 2600 লিরা। যদি একজন টিকিট করেন তাহলে আপনাকে 2600 লিরা দিতে হবে। 2 জন করলে 3600, 3 জন করলে 5400, অর্থাৎ প্যাকেজ দেওয়া হচ্ছে, ফ্যামিলি প্যাকেজও দেওয়া আছে এখানে। প্যালেসের ভিতরে যাই এবং প্যালেসের যে তথ্যগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এখানে টিকিট পাঞ্চ করে আপনাদেরকে ভিতরে ঢুকতে হবে। কল্পনা করুন, আপনি দাঁড়িয়ে আছেন বসফরাস প্রণালীর তীরে। হঠাৎ আপনার চোখে পড়ল বিশাল একটি সাদা প্রাসাদ। দূর থেকেই যার গম্বুজ, স্তম্ভ আর অলঙ্কৃত দেয়াল সূর্যের আলোয় ঝলমল করছে। এক মুহূর্তের জন্য মনে হতে পারে আপনি হয়তো কোনো রূপকথার রাজ্যে চলে এসেছেন। কিন্তু না, এটি কোনো কল্পনার রাজ্য নয়। এটি আসলে উসমানীয় সাম্রাজ্যের সবচেয়ে বিলাসবহুল এবং সবচেয়ে ব্যয়বহুল প্রাসাদগুলোর একটি। দর্শক, বলছি তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত ডালমাবাহসে প্যালেসের কথা, যা একটি সাম্রাজ্যের স্বপ্ন, ক্ষমতা, গৌরব এবং শেষ অধ্যায়ের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আজ আমরা জানব এই অসাধারণ প্রাসাদের ইতিহাস এবং এর ভেতরের গল্প এবং কেন এটি পৃথিবীর বিখ্যাত প্রাসাদগুলোর অন্যতম একটি। 1800 দশকের মাঝামাঝি সময়ে উসমানীয় সাম্রাজ্যের সুলতান ছিলেন আব্দুল মেজিদ। তখন সুলতানদের প্রধান বাসস্থান ছিল তপকাপিয়া প্যালেস। ফ্রান্স, ব্রিটেন এবং অস্ট্রিয়ার রাজপ্রাসাদগুলো তখন বিলাসিতা এবং আধুনিকতার নতুন মানদণ্ডে তৈরি করেছিল। উসমানীয় সুলতান আব্দুল মেজিদ যখন ইউরোপীয় প্রাসাদগুলোর ঝাঁকজমক দেখলেন তখন তিনি চাইলেন এমন একটি প্রাসাদ দরকার যা পৃথিবীকে দেখিয়ে দেবে উসমানীয়দের ক্ষমতা এবং ঐশ্বর্য। সেই স্বপ্ন থেকেই 1843 সালে শুরু হয় ডালমাবাহসে প্যালেসের নির্মাণ কাজ এবং প্রায় দীর্ঘ 13 বছর পর 1856 সালে এর কাজ শেষ করা হয়।
মজার বিষয় হলো যে জায়গায় এই বিশাল প্রাসাদ দাঁড়িয়ে আছে একসময় তা ছিল সমুদ্রের একটি অংশ। পরবর্তীতে সেই অংশ ভরাট করা হয়, আর সে কারণেই নাম রাখা হয় ডালমা বাহচে, যার অর্থ হলো ভরাট করা বাগান। প্রাসাদটির আকারও অবিশ্বাস্য। এখানে রয়েছে 285টি কক্ষ, 46টি বড় হলরুম, 6টি হাম্মাম এবং 68টি শৌচাগার। প্রাসাদটির স্থাপত্য একসাথে দেখা যায় বারোক, রোকাকো এবং নব্য শাস্ত্রীয় ইউরোপীয়দের নকশা। ইতালি থেকে আনা মার্বেল, ফ্রান্স থেকে আনা স্ফটিক, ইংল্যান্ড থেকে এসেছে আসবাবপত্র। প্রতিটি কক্ষ এমনভাবে তৈরি হয়েছে যেন সেখানে রাজকীয় পরিবেশ সবসময় বজায় থাকে। কথিত আছে শুধু ছাদের সাজসজ্জার কাজেই ব্যবহার করা হয়েছিল অন্তত 14 টন স্বর্ণ। আবারও বলছি, অন্তত 14 টন স্বর্ণ। তবে ডালমা বাহচে প্যালেসের সবচেয়ে বিখ্যাত আকর্ষণ হলো এর বিশাল ক্রিস্টাল ঝাড়বাতি, যা উপহার দিয়েছিলেন ব্রিটেনের রানী ভিক্টোরিয়া। এই ঝাড়বাতির ওজন প্রায় 4.5 টন। এতে রয়েছে প্রায় 750টি বাতি এবং এটি বিশ্বের অন্যতম বৃহৎ বোহেমিয়ান ক্রিস্টাল ঝাড়বাতি। প্রাসাদের সেরেমনি হলে ঝুলে থাকা এই অসাধারণ ঝাড়বাতিটি দেখলে মনে হবে হাজার হাজার হীরা একসঙ্গে জ্বলে উঠেছে। প্রাসাদটির ভেতরে আরও রয়েছে সুলতানের ব্যক্তিগত কক্ষ, হারেম বিভাগ, অভ্যর্থনা এবং অমূল্য শিল্পকর্ম, ঐতিহাসিক ঘড়ির সংগ্রহ এবং শত শত মূল্যবান আসবাবপত্র। এই প্রাসাদে সুলতানারা বিদেশি রাষ্ট্রদূতদের অভ্যর্থনা জানাতেন। এখানেই গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হতো। এখানে অনুষ্ঠিত হতো ঝাঁকঝমকপূর্ণ রাজকীয় সব অনুষ্ঠান। কিন্তু সময়ের সাথে উসমানীয় সাম্রাজ্যের শক্তি কমতে শুরু করে। যে প্রাসাদ একসময় ক্ষমতার প্রতীক ছিল, ধীরে ধীরে সেটি সাম্রাজ্যের শেষ দিনগুলোর ইতিহাসে পরিণত হয়। আর তারপর আসে ইতিহাসের এক নতুন অধ্যায়। আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তাফা কামাল আতাতুর্ক। প্রথম বিশ্বযুদ্ধের পর উসমানীয় সাম্রাজ্য ভেঙে পড়তে শুরু করলে দেশের অনেক অংশ বিদেশি শক্তির নিয়ন্ত্রণে চলে যায়। সেই কঠিন সময়ে এগিয়ে আসেন মুস্তাফা কামাল আতাতুর্ক। তিনি তুর্কি জনগণকে একত্রিত করেন এবং স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেন। কয়েক বছরের যুদ্ধের পর তার নেতৃত্বে জাতীয়তাবাদী বাহিনী বিজয় অর্জন করে, আর অবসান ঘটে উসমানীয় সুলতানদের শত শত বছরের শাসনের। 1923 সালে প্রতিষ্ঠিত হয় আধুনিক তুরস্ক। মুস্তাফা কামাল আতাতুর্ক হন দেশের প্রথম রাষ্ট্রপতি। তার নাম আজও তুরস্কের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। তুরস্কের যে কোনো জায়গায় যাবেন তার স্ট্যাচু বা তার মুরাল দেখতে পাবেন। ইতিহাসের সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে ডালমা বাহচে প্যালেসে একসময়ে সুলতানদের ক্ষমতার কেন্দ্র। জীবনের শেষ দিনগুলো সেই প্রাসাদেই কাটিয়েছিলেন আতাতুর্ক। 1938 সালের 10 নভেম্বর সকাল 9:05। এই প্রাসাদের যে কক্ষে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, আজও সেই কক্ষটি সংরক্ষিত রয়েছে এবং প্রাসাদের অনেক ঘড়ি এখনও 9:05 থামিয়ে রাখা হয়েছে তার স্মৃতির প্রতি সম্মান জানাতে। আজ ডালমা বাহচে প্যালেস একটি জাদুঘর। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ এখানে আসে। কেউ আসে এর অসাধারণ স্থাপত্য দেখতে, কেউ আসে উসমানীয় সাম্রাজ্যের ইতিহাস ও ঐতিহ্য জানতে, আবার কেউ আসে সেই নীরব কক্ষটি দেখতে যেখানে আধুনিক তুরস্কের জনক তার জীবনের শেষ মুহূর্ত কাটিয়েছিলেন। ডালমা বাহচে প্যালেস একটি সাম্রাজ্যের উত্থান এবং পতনের গল্প, স্বপ্ন, ক্ষমতা, বিলাসিতা এবং ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। যারা ইসলামী শাসন প্রতিষ্ঠা করেছে বা ইসলামী শাসন চায়, তারা তো শান শওকাত বা এত বেশি রাজ আধিরাজ বা তারা তাদের লাইফ স্টাইলটা এত বেশি উপরে নেবে সেটা আমি চাই না, বা সেটা আমি কোনো ইসলামের কোনো নবী রাসূল বা তাদের আমাদের দেখি না। কিন্তু এই সুলতানদের মধ্যে যখন বিলাসিতা আসছে, তখন ব্যাপক বিলাসিতার মধ্যে ডুবেছিল, তখন কিন্তু এই সুলতানের পতন হয়েছে। অর্থাৎ হাজার বছরের সুলতানি শাসনের পতন হয়েছে কিন্তু এই প্যালেসের মাধ্যমে। বসফরাসের তীরে আজও দাঁড়িয়ে থাকা এই প্রাসাদ যেন ইতিহাসের জীবন্ত চিত্র হয়ে দাঁড়িয়ে আছে।
আর এ কারণেই ডালমা বাহসে প্যালেসকে পুরো বিশ্বের অন্যতম বিস্ময়কর ঐতিহাসিক স্থাপনা হিসেবে বিবেচনা করা হয়। আপনি যদি কখনো ইস্তাম্বুল ভ্রমণে যান তাহলে ডালমা বাহসে প্যালেসে অবশ্যই আপনার তালিকার শীর্ষে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং ইতিহাসের এমন আরও অজানা গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, আর যারা দেখছেন তারাও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন। পথের বাঁকেই শুরু হলো আমার এই নতুন পথ চলা, স্বপ্নগুলো দু চোখ জুড়ে নেই তো কোনো ক্লান্তি মেলা। সায়েদ গোস গ্লোবাল, জ্যাক সায়েদ গোস গ্লোবাল, আমরা অদম্য অজেয় সীমানা পেরিয়ে চলা, টাচিং দ্য স্কাই, নতুন এক ভোরের আশা।